স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। নির্মাণ খাতে দেশীয় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই অনেক সাফল্য দেখিয়েছে। এই শিল্পের মৌলিক উপাদান হচ্ছে রড। আজ আমরা আলোচনা করব রিরোলিং স্টিল মিল নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অটো রিরোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসুদুল আলম এবং সালাম স্টিল কনকাস্ট রিরোলিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। জনাব করিম এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ইসলাম। জনাব আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে স্টিল রিরোলিং মিল বাংলাদেশের এখন একটা খুব ভাইব্রেন্ট একটা ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি। একটা সময় এই প্রতিষ্ঠানগুলো সবসময় ছিল, কিন্তু তখন তাদের উপস্থিতির অতটা কখনো দেখা যেত না, কিন্তু এখন এদের উপস্থিতি অনেক বেশি। আমি বলতে চাচ্ছি যে এই সময় এখন যখন আমরা কাজ করছি, তখন সাম্প্রতিক সময় আপনারা একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে প্রায় 40,000 কোটি টাকার যে রিরোলিং মিল ইন্ডাস্ট্রি, সেটা এখন একটি ক্রান্তিকালীন সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। কেন? আসলে আমাদের অবস্থাটা সবসময় ভালো ছিল। আমরা এই দেশের জন্মলগ্নের থেকেই এই দেশের যত এমএস রডের চাহিদা এই দেশীয় শিল্পগুলি পূরণ করে এসছে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেক এগিয়ে এসেছি। এখন যেমন আগে একতলা দুইতলার উপরে বাড়ি করতো না, এখন 20 তলা 50 তলার স্বপ্ন আমরা দেখি। তো সেই লক্ষ্যে আমরা আমাদেরকেও সেইভাবে প্রস্তুত করে নিয়ে এসেছি। বিগত দিনের চাহিদা যেভাবে ছিল আমাদের দেশের, আজ থেকে 10 বছর আগেও 30 থেকে 40 লক্ষ টনের আমাদের একটা ডিমান্ড ছিল। সেটা ফুলফিল করে আজকে আমরা প্রায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন করে ফেলেছি এবং কোয়ালিটির দিক থেকে বিশ্বমানের রড এখন আমরা তৈরি করি, যেটা যে বিশ্বের যে কোনো দেশেই আমরা রপ্তানিও করতে পারি। আচ্ছা, যদি আমরা সরকারি সেই ধরনের পৃষ্ঠপোষকতা পাই। আচ্ছা, ধন্যবাদ। আমি জনাব আলম আপনার কাছে ফিরে আসবো। জনাব করিম, আপনার কাছে জানতে চাচ্ছি যে সংকটের কথা বলছিলেন জনাব আলম, যে এই মুহূর্তে বাংলাদেশে চাহিদা রয়েছে, বাংলাদেশের রডের চাহিদা রয়েছে 30 থেকে 40 লাখ টন, কিন্তু আপনাদের উৎপাদন ক্ষমতা রয়েছে 70 থেকে 72 লাখ টন। এই যে ক্ষমতা মানে চাহিদার তুলনায় বেশি যে আপনারা কাজ করলেন, উৎপাদন করলেন, এটাকে আমি বলবো যে এই ইন্ডাস্ট্রিতে আপনারা অনেকটা গবেষণা না করেই বা সার্ভে না করে, স্টাডি না করেই প্রতিষ্ঠান করেছেন, যার ফলে এখন যে ওভার প্রোডাকশন হচ্ছে, যেটা বিক্রি করার মতো অবস্থা নাই। ব্যাপারটা কি এরকম? না, এটা এরকম না। আমরা অবশ্যই আমাদের দেশের চাহিদার কথা মাথায় রেখেই আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক অবস্থা, তারপরে সরকারের যে এডিপি সেটা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়া, আচ্ছা, এবং যেই হাই ভোল্টেজের যে সমস্ত প্রজেক্টগুলো সরকার হাতে নিয়েছে সেগুলো যদি ঠিক মতন করে, এবং আমাদের যে সমস্ত চাহিদাগুলো, যেমন আমাদের অনেক অঞ্চলে আছে যে এখানে এখনো পর্যন্ত এই কিছু কিছু সমস্যার কারণে প্ল্যান দেওয়াটা বন্ধ হয়ে আছে। যেমন গাজীপুর অঞ্চলে ধরতে পারেন, সে জায়গায় যদি প্ল্যানটা ওই রানা প্লাজার ঘটনার পর থেকে, এবং ওখানে রাজুকের একটা এবং ওখানে সিটি কর্পোরেশনের এই দুটা দ্বন্দ্বের কারণে ওখানে প্ল্যান দেওয়া মোটামুটি যে বন্ধ হয়েছে, সেটা এখনো চালু হচ্ছে না। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আছে। তারপরে গ্যাসের, বিদ্যুতের নানাবিধ সমস্যা, এইসব সমস্যাগুলোর কারণে, এবং আমাদের সরকার যে সমস্ত কাজগুলো করছে তা প্রতিটি পর্যায়ে যদি আমাদের এই আরসিসি প্ল্যানটাকে তারা কাজে লাগাতো, তাহলে এর চাহিদা যা ছিল সব বাড়তো। আমাদের রাস্তাঘাটগুলো বিটুমিন দিয়ে করা হয়, অথচ এখানে যদি আরসিসি প্ল্যানের রাস্তাঘাটগুলো তৈরি হতো, বলা হয়েছে সরকার একটা এটা যদি তৈরি হতো, এটা কিন্তু অনেক টেকসই হতো এবং দীর্ঘদিন পর্যন্ত চলতো, এবং আমাদের খাতগুলো যেগুলো আছে বিস্তার বেড়ে যেত। পদ্মা সেতুর কাজটা যদি দ্রুত হয়ে যেত, এখানে তো ডেভেলপমেন্ট হতোই, এর চাহিদাও বাড়তো, এবং এটা আমাদের যে টার্গেট তা ফুলফিল হতো। পদ্মার ওপারে যে 21টা ডিস্ট্রিক্ট আছে সেগুলো ফুলফিল হতো। অতএব আমরা সমস্ত কিছু চিন্তা করে বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রয়োজন, সে প্রয়োজন কিন্তু রয়েছে, কিন্তু অ্যাজ এ রেজাল্ট সব কিছু পর্যালোচনা হয়ে হয়তো একটু স্থির হয়ে আছে। তা আমরা আশা করছি গভর্নমেন্ট এদিকে অবশ্যই তারা লক্ষ্য দিবে, কারণ আমাদের যে 2021-এর যে মিশন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটাকে বাস্তবায়ন করতে হলে এই স্টিল সেক্টরের বিকল্প নেই। এটা অবশ্যই এটার দিকে নজর দিতে হবে, এবং এই ভীষণ এই স্টিল সেক্টর ছাড়া কখনোই সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে না। অতএব আমরা যে প্রোডাকশন করছি, সরকার যদি একটু সদয় হয় এবং এটার সরকারের যে এডিপি আকারটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করে, আমাদের এই প্রোডাক্ট
পরে থাকবে না, ইনশাল্লাহ এটা অবশ্যই এই সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ জনাব রেজাউল করিম, আপনাকে ফিরে আসবো আবার। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে জনাব করিম যেটা বলছিলেন যে এখন যে 70 বা 72 লক্ষ টন যেটা উৎপাদন হচ্ছে সেটা আসলে একটা সাময়িক সমস্যা। হয়তো যে পরিকল্পনাগুলো ছিল, যেটা বলছিলেন যে পদ্মা সেতু তৈরি নির্মাণ কাজ শুরু হতো, যদি রোডগুলো বিটুমিনের পরিবর্তে কনক্রিট রোড হতো তাহলে হয়তো হতো। তো এই জিনিসগুলো বিবেচনা করেই হয়তো এই সেক্টরে ইনভেস্টমেন্টটা বেড়েছে। কিন্তু সব কিছুর সময় একটা সবসময় রিস্ক চিন্তা করা হয়। তো এই রিস্কগুলো যদি আপনার নিশ্চয়ই হয়তো ছিল আপনাদের, যে যদি কোনো কারণে এইটা পরিকল্পনাভাবে কাজ না হয়, সেই রিস্ক হলে আপনারা কীভাবে এটার ব্যবস্থা নেবেন। তো এখন এই যে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে বাংলাদেশে, যেটা প্রায় ডাবল, এক্ষেত্রে এখন আপনার কি মনে হয় এখান থেকে বেরিয়ে আসার উপায় কি হতে পারে? এখন বেরিয়ে আসার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, আমরা 2021 ভিশনকে সামনে নিয়ে যদি আমরা কাজ না করতাম তাহলে আজকের এই উন্নয়ন কর্মকাণ্ড সফল করা সম্ভব হতো না। রাইট, বিদেশ থেকে রড আমদানি করে দেশের এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব এটা সম্ভব নয়। কিন্তু আমরা বিগত 30 বছর পিছনে যদি যাই, দেখি আমরা আমাদের দেশের ডিমান্ড প্রতি বছরই 10% হারে বেড়ে আসছে। কিন্তু এই যে বাড়াটা হঠাৎ করে এসে থেমে গেছে, উল্টো আবার মানে উল্টো থেমে গেছে। আমরা বলবো আমাদের বিবেচনায় এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যে একটা অর্থনৈতিক আতঙ্ক দেশে তৈরি হয়েছে, এটা একটা কারণ। এই আতঙ্কটা আমরা এখনো কাটায় উঠতে পারিনি। আমাদের দেশের মানুষের কষ্টার্জিত টাকাও কালো টাকা হয়ে গেছে। সেই টাকাগুলি এখন ইকোনমিতে সেইভাবে বিনিয়োগ করার সৎসাহস পাচ্ছে না। এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন ফি এত বেড়ে গেছে যে রেজিস্ট্রেশন ফির সাথে শুধু ফিটা না, তার সাদা টাকারও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। দেখুন আমাদের দেশে বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে, আমাদের দেশে যা বৈধভাবে যেই লোক বাইরে আছে তার চাইতে 3 গুণ বেশি আছে অবৈধভাবে। এই টাকাগুলি কিন্তু ওই বৈধভাবে আসে না বলে এগুলি কালো টাকা হয়ে যায়। তারাও এই বিনিয়োগ করতে এখন সাহস পাচ্ছে না। তাছাড়া কালো টাকা তো অনেকভাবেই আছে, যেগুলিও বিদেশে চলে যাচ্ছে, এই দেশে বিনিয়োগ করার স্কোপ পাচ্ছে না এখন। আর এখন আমরা যে আমাদের উপলব্ধি, এটা আমাদের যেইটুকু আমরা এক্সপেনশন করেছি, এইটুকুর ডিমান্ড এতদিন আমাদের দেশে থাকা উচিত ছিল। 21 ভিশনকে সামনে নিয়ে সরকার যে পরিকল্পনা করেছিল সেই কাজগুলি হলে এটার চাহিদা পূরণ হয়ে যেত। তো সেখানেও ধীর গতি আছে। এর পাশাপাশি আমাদের একটা বিশাল মার্কেট আছে ভারতের 7 সিস্টার অঞ্চলে। এইখানে ইতিমধ্যে আমাদের ভারতের সাথে একটা বিরাট আনব্যালেন্সড অবস্থায় আছে আমরা আমদানি রপ্তানি নিয়ে। সরকার আমাদের এক্সপোর্ট ফ্যাসিলিটিও একটা সুবিধা আমরা পেয়েছি যে এখন তারা বিনা শুল্কে আমাদের রড আমদানি করতে পারে। কিন্তু একদিকে আমাদের বিনা শুল্কে রড আমদানির সুযোগ করে দিয়েছে, অথচ আমাদের ওই দেশের আমদানিকারক আমার রডটা যখন আমদানি করে নেয় তার বিক্রয় ক্ষেত্রে যে 17% ডিউটি ইম্পোজ করে দিয়েছে, যার ফলে তারা আমাদের রডটা নিতে পারছে না। এখন একদিকে হয় সরকার আমাদের এই মুহূর্তে প্রয়োজন আমাদের ইনসেনটিভ দেওয়া, অথবা ওইখানকার ওই 17% ওই ডিউটি প্রত্যাহার করার ব্যবস্থা নেওয়া। তো এই ইনসেনটিভটা পেলে আমরা গার্মেন্টসের চাইতে অনেক ভালো করতে পারবো, আমরা আশা রাখি। আচ্ছা, ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব করিম, আপনার কাছে জানতে চাচ্ছি যে সমস্যার কথা বললেন, পদ্মা সেতু সময় মতো শুরু না হওয়াতে একটা সমস্যা হয়েছিল। পদ্মা সেতু শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা বাধা অপসারিত হলো। আরেকটা কথা বলছেন আপনি রাস্তার কথা। আমি এক্স্যাক্টলি জানি না যে কোন রাস্তা আসলে টেকসই, বিটুমিন বা কোনটা দীর্ঘমেয়াদে লাভজনক আসলে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে জনাব আলম যেটা বলছিলেন যে এক্সপোর্টের ক্ষেত্রে যে বাধার কথা বলছিলেন, যে ভারতীয় 7 সিস্টার্স যে স্টেটসগুলো আছে সেখানে একটা বাধা তৈরি হচ্ছে, প্যারাটেরি ব্যারিয়ার তৈরি হয়েছে। এক্ষেত্রে আপনাদের যা অ্যাসোসিয়েশন তার পক্ষ থেকে আপনারা সরকারের সাথে কথা বলেছেন, যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অ্যাসোসিয়েশন থেকে অবশ্যই এগুলোর ব্যাপারে যোগাযোগ করা হয় এবং বিভিন্ন সময় মিটিং রাখা হয়, সেখানে সবাই আমরা উপস্থিত থাকি এবং এগুলো আলোচনা এই জন্যই করতে হবে এবং করা প্রয়োজন। কারণ এক দেশের সাথে একরকম নীতি, আরেক দেশের সাথে আরেক রকম নীতি, এরকম একটা বৈষম্য না আসলে কখনোই এগিয়ে যাওয়া যাবে না। যেহেতু আমরা যে প্রোডাক্টগুলো করছি সেগুলা ইনশাল্লাহ সামনে আরও বেড়ে যাবে। তো আমাদের যেহেতু সেই ক্ষেত্রটা আছে যে আমরা আমাদের এই 7 সার্কেলের পর্যায়ে আমরা ইচ্ছা করলে এক্সপোর্ট করতে পারি। তো সেটার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে যদি সেই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আলোচনা সাপেক্ষে যাতে আমরা মালগুলো
আমাদের দেশে যে নিয়মটা আছে যে আমরা এক্সপোর্ট করতে পারবো ডিউটি ফ্রি, কিন্তু ওই দেশ যদি এরকম নিয়ম করে রাখে যে এই যে একটু আগে আমার বড় ভাই বললেন যেটা মাসুদ ভাই যে 17% তাদের ঢুকতে হলে ওই গভর্নমেন্ট 17% ট্যাক্স ঢুকিয়ে দিচ্ছে। তো এই যে এই বৈষম্যগুলো এগুলো যদি এই আমাদের যেই এই 7 সার্কেলের যে দেশগুলো আছে এদের সাথে যদি ভুটান আছে যাদের রড প্রয়োজন হয় যে দেশগুলা বাইরে থেকে নিয়ে থাকে, এটা যদি ওই পর্যায়ে বসে আমাদের সরকার এটা এই সহায়তা তাদের হাত বাড়িয়ে সেটা এটা নিয়ে আপনাদের বসে উপকার তাহলে এটা হবে। উপকার হবে। জনাব করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।